একটা তথ্য বাতায়ন ছিল, তথ্য আপা নামে কিছু কর্মী ছিলেন। এই তথ্য আপাদেরকে একই কাজ করেছে, কাজ করিয়েছে, তারপর বেতন দেয় নাই এবং বলেছে যে বেতন দিব, কাজ করো, তারপরে বেতন তো দেয় নাই, উল্টা চাকরিচ্যুত করতে শুরু করেছে। অনেক ধরনের অন্যায় করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এটাকে মনে করতেন তার গ্রামীণ ব্যাংকের অফিস, এবং যখন যা খুশি সেরকম আইন বানানোর চেষ্টা করেছিলেন। যখন এই যে ডিসেম্বর মাস নাগাদ এই কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠলো এবং তারা বিভিন্ন জায়গাতে চিঠিপত্র লিখতে শুরু করলো, ওই সময় তার আইন বানাতে শুরু করেছিলেন যে সরকারি চাকরি যদি কেউ করে তাহলে তাদেরকে 7 দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে। আপনার মনে নাই সেই আইনটার কথা? 9 মাস ধরে তিনি বলছেন যে আমরা বেতন পাই না, স্বাস্থ্য সহকারী হিসেবে তারা কাজ করছেন, বেতন পাই না, আমরা আসলে কিভাবে বেঁচে থাকবো। দ্বিতীয় দর্শক প্রশ্ন করেছিলেন যে স্বাস্থ্য সহকারীর নিয়োগ নাই কিন্তু ডাক্তার নার্সদের নিয়োগ দেওয়া হচ্ছে নিয়মিত, তাহলে মানে এই সেক্টরটা আসলে কিভাবে চলছে? এই মানে অভিযোগটা দুই রকম। প্রথমটা হচ্ছে বেতন পাচ্ছেন না, সেই কথা তো আমি শুরুতেই বলেছি। এই যখন এইচপিএনএসপি সাইন করে নাই, একই সাথে কমিউনিটি ক্লিনিকের সাথে জড়িত স্বাস্থ্যকর্মীরা, এই যে টিকার পোর্টার যারা টিকা দেয়, যারা ভ্যাকসিন দেয়, এরা অনেকেই বেতন পায় না। অনেকে মানে কি, প্রায় সকলেই বেতন পান নাই, এবং তারা অল্প বেতন পান। তারা যদি মাসের পর মাস বেতন না পান তাদের জন্য সংসার চালানো কঠিন হয়। অনেকেই ধার দেনা করেছেন, ভেবেছেন 2 মাস পরে চালু হবে, 3 মাস পরে চালু হবে, এইভাবে 9 মাস চলে গিয়েছে। এই বিষয়টা এই অন্তর্বর্তী সরকার মাথাতেই নেন নাই। অথচ আমেরিকা গিয়ে গম কেনার চুক্তি করেছেন, বোয়িং কেনার চুক্তি করেছেন, পার্টস কেনার চুক্তি করেছেন, হ্যাঁ, গ্যাস কেনার চুক্তি করেছেন, এবং অন্তর্বর্তী সরকারের কিছু লেজ এই সরকারের সাথে লেগে আছে এখনো, যারা এইসব চুক্তি করে এসেছিলেন। তো তারা বোয়িং কেনার টাকা পেলেন, টিকা কেনার টাকা পেলেন না। আমি তো মনে করি অবশ্যই তাদের জবাবদিহি করানো উচিত, এবং নূরজাহান বেগমকে ডেকে এনে অন্তত মিডিয়াতে আপনাদের জিজ্ঞাসাবাদ করা উচিত যে উনি তখন কি করছিলেন। তারপর ওনার সাথে যারা ছিল তাদেরকে ডেকে আনেন, তারা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, তাই না? এটা কেন হবে? এটা তো হওয়া উচিতই না। এবং এই যে বেতন দিচ্ছেন না, আমি মনে করি দ্রুত বেতন চালু করা উচিত, বকেয়াগুলি পরিশোধ করা উচিত। বেতন যে শুধু তাদেরকে দেয় নাই তাই না, একটা তথ্য বাতায়ন ছিল, তথ্য আপা নামে কিছু কর্মী ছিলেন। এই তথ্য আপাদেরকে একই কাজ করেছে, কাজ করিয়েছে, তারপর বেতন দেয় নাই এবং বলেছে যে বেতন দিব, কাজ করো, তারপরে বেতন তো দেয় নাই, উল্টা চাকরিচ্যুত করতে শুরু করেছে। অনেক ধরনের অন্যায় করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এটাকে মনে করতেন তার গ্রামীণ ব্যাংকের অফিস, এবং যখন যা খুশি সেরকম আইন বানানোর চেষ্টা করেছিলেন। যখন এই যে ডিসেম্বর মাস নাগাদ এই কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠলো এবং তারা বিভিন্ন জায়গাতে চিঠিপত্র লিখতে শুরু করলো, ওই সময় তার আইন বানাতে শুরু করেছিলেন যে সরকারি চাকরি যদি কেউ করে তাহলে তাদেরকে 7 দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে। আপনার মনে নাই সেই আইনটার কথা, যে 7 দিনের মধ্যে চাকরিচ্যুত করে দেওয়া যাবে সরকারি চাকরিজীবীদেরকে? এবং তখন এইটা নিয়েও একটা উত্তেজনা তৈরি হয়েছিল। তো ওই সময় তারা কি করলেন, এই আইনের ভয়ে কোনো কথা বললেন না। এই টিকার বিষয় নিয়ে আমি 2বার 2টা টক শোতে কথা বলেছিলাম। আমাকে আমার বন্ধু বান্ধব আছেন যারা আমলাতন্ত্রের সাথে জড়িত, তারা ফোন করে বলেছেন দরকার নাই, থাক, এটা নিয়ে কথা বললে অনেক বেশি আমাদের চাকরিটাকে চলে যাবে, আমরা ট্রান্সফার হয়ে যাব, হ্যান ত্যান এসব বলেছেন। মানে আপনার বন্ধু বলে কি তারা এই না না সংকটে পড়বে? না না, তারা সংকটে পড়বে না, এটা তাদের বিপদ। এই বিপদের কারণে তারা বলে নাই। এখন তারা যদি না বলে, আমি যদি এখানে এসে বলি, তাহলে বলবে আমি গুজব ছড়াচ্ছি। এবং অন্তর্বর্তী সরকার এই কাজ করে নাই, কথা বলার অপরাধে নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দেয় নাই। তারা শেখ হাসিনার সমালোচনা করতো, তারা নিজেরা তো শেখ হাসিনার মতোই স্বৈরাচারী ছিল। আচ্ছা, এইবার আসেন পরের যে প্রশ্নটা, সেটা কি ছিল? সেটা হচ্ছে ডাক্তার নার্স নিয়োগ দেয়, স্বাস্থ্যকর্মীদেরকে নিয়োগ দেয় না। নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে সরকারের উপর নির্ভর করে, ফলে অন্যকে নিয়োগ দেয়, আমাদেরকে দেয় না। এইটা আসলে কোনো যুক্তির বিষয় নয়। মূল বিষয় হচ্ছে সরকারের নিয়োগ প্রক্রিয়া বহু আগে থেকে ফল্টি। কেননা এই সরকারের প্রতিটি জায়গাতে পদ খালি রয়ে গেছে, তারা নিয়োগ দেন না। এখনো কিন্তু ডাক্তারের পদ খালি, 18,000-এর বেশি পদ সম্ভবত খালি ছিল, এটা স্যার ভালো বলতে পারবেন। এবং নিচের দিকে পদ আরো বেশি খালি। এই যে এত খালি পদ রেখে সেভাবেই চলছে। হ্যাঁ, সেভাবেই চলছে স্বাস্থ্য ব্যবস্থা, আন্ডার স্টাফড একটা স্বাস্থ্য ব্যবস্থা। এইখানে যেটা করা হয়েছে, বিল্ডিং বানানো হয়েছে কিন্তু স্টাফ নাই, মেশিন বসানো হয়েছে কিন্তু স্টাফ নাই। ঢাকা শহরে এরকম অনেকগুলি স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে এবং অন্য মন্ত্রণালয়ের আন্ডারেও স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে। সেই সব কেন্দ্রে পদ আছে, লোক নিয়োগ দেয় নাই, এবং 1/3 লোক নিয়োগ দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। অথচ রোগী হচ্ছে, যার রোগী তাদের হ্যান্ডেল করার কথা তার 3 গুণ। আমি আপনাকে অঙ্কটা বুঝাই। ধরেন একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে কথার কথা 31 জন লোকের নিয়োগ দেওয়ার কথা। এখন এই 31 জন লোকের নির্দিষ্ট একটা রোগী দেখার ক্ষমতা রয়েছে। মনে করেন এই উপজেলা হেলথ কমপ্লেক্সগুলিতে 50টা বেড আছে, আগে কিন্তু কম ছিল। 50টা বেডের জন্য কিন্তু এই সংখ্যাটা বাড়ার কথা ডাক্তারদের, কিন্তু সংখ্যাটা তো বাড়েই নাই, উল্টা
বেডের সংখ্যা বেড়েছে, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলিকে দ্বিগুণ সংখ্যক মানে ক্যাপাসিটি বিল্ড আপ করানো হয়েছে, কিন্তু ওইখানে পদ সৃজন হয় নাই। ওই শুরুতে যে পদ ছিল সেই পদই আছে এবং তার অর্ধেক লোক ওখানে কাজ করে। আচ্ছা আচ্ছা, এখন কোথাও যদি 30 জনের দেখার কথা মনে করেন 60 জন রোগীকে, সেটা 120 হয়ে গিয়েছে, কিন্তু কাজ করছে 16 জন। লোকবল পারা নাই। না, 16 জন কাজ করছে, ওই 30 জনও নাই। তাহলে আপনি চিন্তা করেন, একদিকে ডাক্তারের সংখ্যা অর্ধেক, আর একদিকে রোগীর সংখ্যা 4 গুণ। তাহলে আসলে এক একটা ডাক্তারকে 8টা ডাক্তারের সমান কাজ করতে হয়। 8টা ডাক্তারের সময় হ্যাঁ, কাজ করতে তো হচ্ছে। এরকম একটা অবস্থায় এই স্বাস্থ্য ব্যবস্থাকে রেখে দেওয়া হয়েছে। আপনি ঢাকা মেডিকেল কলেজের কথা চিন্তা করেন, ঢাকা মেডিকেল কলেজে যা বেড, সেই অনুযায়ী ঔষধ আসে, সেই অনুযায়ী সাবান, হারপিক, এই যে ফিনাইল সব আসে, কিন্তু রোগী ভর্তি থাকে 5000, রোগী ভর্তি হওয়ার কথা 2000। আমরা তো বারান্দা ভর্তি রোগী দেখি। হ্যাঁ, তাহলে এই যে 5000 common রোগী চিত্র। আসলো, তার জন্য তো বেডশিট নাই, বেড নাই, ওষুধ নাই, ডাক্তারও নাই। গিয়ে বলে কি ডাক্তার কেন পাওয়া গেল না? একটা ডাক্তার তো মানুষ, সেই ডাক্তারের দেখার কথা গড়ে ধরেন 15টা রোগী, তাকে দেখতে হচ্ছে 45টা রোগী। আর ওই 45টা রোগীর ওষুধ পাওয়ার কথা যা, সেটা তো দেয় নাই। 15টা রোগীর ওষুধ দিয়েছে, 15টা রোগীরই বিছনার চাদর এসেছে, 15টা রোগীর সাবান এসেছে।